বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 11ই জুলাই 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের সুনির্দিষ্ট প্রতিকার আইনের দ্বিতীয় ক্লাস। এবং আজ আমরা আলোচনা করব আমাদের গতকাল যে 3 নাম্বার প্রশ্ন শুরু করেছিলাম সেটা জাস্ট পড়েছিলাম যে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন কি, একটা চুক্তি কখন সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন যোগ্য আর কোন কোন পরিস্থিতিতে বাস্তবায়ন যোগ্য নয়। তো আমরা একটু প্রশ্নটা একটু পড়ি, দেখেন আপনারা ওই 7 নাম্বার পেজে চলে আসেন। 7 নাম্বার পেজের মাঝামাঝিতে ওই 3-এর ক নাম্বার প্রশ্ন, এটা যদি একটু দেখেন যে কোন চুক্তি সমূহ বলবৎ করা যায় এবং কোন চুক্তি সমূহ বলবৎ করা যায় না, এটা আমরা পেয়েছি 12 আর 21। তো 12 আর 21 শুধু পাইনি, এর আগে আমরা ওই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কি এটাও একটু পড়েছি নাকি। উদাহরণ সহ সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক আলোচনা করুন। এখন দেখেন যেটা আমরা পাই নাই, কি কি কারণে চুক্তি আইনসঙ্গত বা বলবৎযোগ্য হওয়া সত্ত্বেও আদালত ডিক্রি প্রদানে অস্বীকার করতে পারেন। মানে এটার অর্থ হলো যে আপনি 12 ধারায় মামলা করছেন, মামলা করার পরে আপনি 12 ধারার 4টা গ্রাউন্ড যে ফসিবাজিমার অন্তর্ভুক্ত ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না, আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নাই, আপনি দেখা গেল একটা এই 4টার মধ্যে একটা ফুলফিল করছেন বা 2টা ফুলফিল করছেন বা 4টাই ফুলফিল করছেন, আদালতকে সন্তুষ্ট করছেন, বাট তারপরেও আদালত আপনার কোন পরিস্থিতিতে ডিক্রি দিবে না এই সম্পর্কে আলোচনা করেছে 22 ধারায়। আবার দেখেন এই অবলিকের পাশে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে ডিক্রি দিবে, মানে প্রতিকার আইনের অধীন যে ডিক্রি প্রদানের ক্ষমতা, এই যে যে কার্য সম্পাদনের, এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, এটা জানতে চাইছে। অথবা ইংলিশ ভার্সনটা দেখেন, jurisdiction of a civil court to pass a decree for a specific performance of a contract is discretionary। মানে এই যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান আদালতের বিবেচনামূলক ক্ষমতা, এটা আলোচনা করুন। সো 3টা প্রশ্নের উত্তর একই 22 ধারা। এই যে কি কি কারণে চুক্তি আইনসঙ্গত বলবৎযোগ্য হওয়া সত্ত্বেও ডিগ্রি প্রদানে অস্বীকার করতে পারেন, এটার উত্তরও যা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন ডিগ্রি প্রদানের ক্ষমতা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে, এখানে অধীনের পরে উপরে একটু লেখেন কার্য সম্পাদনের ডিগ্রি প্রদানের ক্ষমতা হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে লেখা আছে না প্রশ্নতে অধীনে কার্য সম্পাদনের ডিগ্রি প্রদানের ক্ষমতা, কিসের? কার্য সম্পাদনের। সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে তার উপরে একটু লেখেন কার্য সম্পাদনের ডিক্রি প্রদানের ক্ষমতা, আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। এটার উত্তরও 22 ধারা। আর যদি এভাবে আসে, ইংলিশ এভাবে দিতেই পারে আপনাদের, যে জুরিসডিকশন অফ এ কোর্ট। জুরিসডিকশন অফ এ কোর্ট মানে একটি আদালতের এখতিয়ার টু পাস করার ক্ষেত্রে এ ডিগ্রি পাস করার ক্ষেত্রে ফর এ স্পেসিফিক পারফরমেন্স, মানে কার্য সম্পাদনের ডিগ্রি পাস করার ক্ষেত্রে আদালতের ক্ষমতা ইজ ডিসক্রিশনারি, বিবেচনামূলক। এক্সপ্লেন, আলোচনা করো। এটার উত্তরও কি? 22 ধারা। বুঝতে পারছেন? তো তার আগে গতকাল একটা কথা আলোচনা করা হয় নাই, আমার গতকালই আলোচনা করা উচিত ছিল। সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে প্রতিকার আইনে মোট প্রতিকার আছে 8টা। এই 8টার ভেতর 8টা দেওয়া যায় 5 উপায়, মনে আছে? 5 ধারায় এই 8টার মধ্যে একটা প্রতিকার, একটা প্রতিকার হলো যে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, 8 আর 9। 8 আর 9 এই প্রতিকারটা আপনি যদি বাদী হিসেবে আপনার কাগজপত্র বা দখল বেদখল দেখাইতে পারেন, তাহলে আদালত দিতে বাধ্য। এই একটা ব্যতীত বাদ বাকি আর যত প্রতিকার আছে এটা আদালত দিতেও পারে, নাও দিতে। বুঝতে পারছেন? মানে বিবেচনামূলক ক্ষমতা। তাহলে 8 প্রতিকারের মধ্যে কয়টা দিতে বাধ্য? 8 আর 9। আর 10-11 বলেন, এবার 12 থেকে 57 পর্যন্ত বলেন, যত যা আছে আপনি বাদী হিসেবে যদি সব পূরণও করেন তবুও কি দিবেন? বিবেচনামূলক। বুঝতে পারছেন? তো এর মধ্যে 12 ধারার ডিক্রি দিবে কি দিবে না, এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, এটা স্পেসিফিক ভাবে বলে দিছে। বলছে কত ধারায়? 22 ধারায়। তো আমরা 9 নাম্বার পেজে চলে আসি। এই 22 ধারার এটা আমরা আলোচনা করব। দেখেন 9 নাম্বার পেজের শেষের দিকে এই যে আমি প্রশ্ন কিন্তু এই 3 ভাবে আসবে না, আমি আপনাদের ধারণা দিছি যে 3 ভাবে আসলে উত্তর একই। দেখেন তো এখানে টাইটেল, যে সকল কারণে চুক্তি আইনসঙ্গত বলবৎযোগ্য হওয়া সত্ত্বেও আদালত ডিক্রি প্রদান অস্বীকার করতে পারেন, বা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান প্রসঙ্গে বিবেচনামূলক ক্ষমতা, বা জুরিসডিকশন অফ এ কোর্ট টু পাস এ ডিক্রি ফর এ স্পেসিফিক পারফরম্যান্স অফ এ কন্ট্রাক্ট ইজ ডিসক্রিশনারি। উত্তর কি? একই। তো তাহলে এই আমি একটু কথা বলে রাখি, আমাদের অফলাইনে যারা আছেন
যদি কেউ অনলাইনে ক্লাস করে থাকেন, না আসলে এখনই রওনা দেন। পরীক্ষা দিবেন না এই ভয়ে কেউ আসবেন না, এটা যেন না হয়। আপনি আপনার শীট দেখে দেখে লিখবেন, 4 ঘন্টা লিখবেন, শীট দেখে 4 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করাও একটা যোগ্যতা। বরং না দেখে লেখার চেয়ে দেখে লেখা আরো বেশি কঠিন। আপনি নির্দিষ্ট সময় শেষ করা, সো এই যে পড়েন নাই, পরীক্ষা দিবেন না, এটা কোনো অজুহাত হতে পারে না। 4 ঘন্টা পরীক্ষা লেখাও একটা পরীক্ষা। তো আমি আপনারে, যারা যারা এই মুহূর্তে যদি অনলাইনে কেউ থেকে থাকেন বা অফলাইনে যারা থেকে থাকেন, তাদেরকে আমি পরামর্শ দিব অবশ্যই পরীক্ষা দিতে হবে, না দেখে সর্বোত্তম, আর দেখে দিলে উত্তম, না দেওয়ার চেয়ে দেওয়া ভালো। বুঝতে পারছেন? যাই হোক, আমরা চলে আসি 22 ধারায় কি বলছে দেখেন। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদানে এখতিয়ার হচ্ছে বিবেচনামূলক, কেবলমাত্র তা করা আইনসম্মত। এ কারণেই আদালত এমন প্রতিকার মঞ্জুর করতে বাধ্য না। মানে আদালতে গিয়ে আপনি যদি শুধু প্রমাণ করেন যে, বা 12 ধারার যে গ্রাউন্ড গুলা আছে এই সবগুলো যদি প্রমাণ করেন, তাহলেই কি আদালত ডিগ্রি দিতে বাধ্য? বাধ্য না, ডিগ্রি দিতেও পারে, আবার কি নাও দিতে পারে। আচ্ছা, একজন লিখছেন স্যার শুনতে পাচ্ছি না, আপনারা কি শুনতে পাচ্ছেন? অন্যরা একটু একটু আমাকে জানান, অন্যান্য যারা আছেন জি শুনতে স্যার, পাচ্ছেন ক্লিয়ার কিনা? শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, স্যার, তো তাহলে স্পষ্ট শোনা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ওকে ওকে, ধন্যবাদ ভাই। তো তাহলে দেখেন, আদালতের বিবেচনামূলক ক্ষমতা স্বেচ্ছাধীন হবে না। আন্ডারলাইন করেন, আদালতের বিবেচনামূলক ক্ষমতা কি হবে না? স্বেচ্ছাধীন হবে না। মানে আদালতের বিবেচনামূলক মানে এই না যে উনি যা খুশি তাই করবে, বরং নিখুঁত, যুক্তিযুক্ত, আন্ডারলাইন করেন, এবং বিচার বিভাগীয় নীতি দ্বারা নিয়ন্ত্রিত। উনি আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা হলেও এটা হতে হবে কি নিখুঁত, যুক্তিযুক্ত, মানে কেন এটা দিল অবশ্যই যৌক্তিক হতে হবে, এবং বিচার বিভাগীয় নীতি দ্বারা কি হবে? নিয়ন্ত্রিত। এবং আন্ডারলাইন করবেন আপিল আদালত কর্তৃক সংশোধনযোগ্য, অর্থাৎ আদালত যে সিদ্ধান্তই দিক না কেন এটা সংশোধন করার ক্ষমতা আবার কার আছে? আপিল আদালত। তো তারপর দেখেন 22 ধারায় 2টি ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের ডিগ্রি না দিয়ে ক্ষতিপূরণ প্রদান করতে পারে। বলছে যে 22 ধারায় বলছে যে আপনি 12 ধারার মামলা করার পরে আপনি মোটামুটি 12 ধারার যে 4টা গ্রাউন্ড আছে সব পূরণ করছেন বাদী হিসেবে, বাট তারপরেও আদালত 2টা ক্ষেত্রে ডিগ্রি কি আপনারা দিবে না, আপনারা না দিয়ে কি দিবে? ক্ষতিপূরণ। তাহলে 22 ধারায় ডিগ্রি দিবে না কয়টা ক্ষেত্রে? 2টা ক্ষেত্রে। এবং ডিগ্রি বাদী পাবার হকদার, কিন্তু তারে দেওয়া যাচ্ছে না। কয়টা ক্ষেত্রে? 2টা ক্ষেত্রে। এবং একটি ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি দিতে যথাযথভাবে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে 2টা ক্ষেত্রে হলো দিবে না, দিবে কয়টা ক্ষেত্রে? একটা ক্ষেত্রে। 2টা ক্ষেত্রে দিবে না, দিবে হচ্ছে একটা ক্ষেত্রে। সো প্রথমে আমরা দেখি ডিগ্রি না দিতে বিবেচনামূলক ক্ষমতা। নিম্নলিখিত 2টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের ডিগ্রি না দিয়ে ক্ষতিপূরণ সোলাটিয়াম প্রদান করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। এখানে একটা বিষয় একটু যদি আমি বলে রাখি, সেটা হলো যে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে এই যে আপনারে 12 ধারা মামলা করছেন, আপনি বাদী হিসেবে সবকিছু ঠিকঠাক প্রমাণ করছেন, আপনি ডিগ্রি পাওয়ার হকদার, কিন্তু তারপরেও আপনার ডিগ্রি দিচ্ছে না 2টা ক্ষেত্রে। বলছে 22 ধারায় কয়টা ক্ষেত্রে? 2টা ক্ষেত্রে। এবং ডিগ্রি না দিয়ে যেহেতু আপনি ডিগ্রি পাওয়ার হকদার ছিলেন বা ডিগ্রি দিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সান্ত্বনা সূচক একটা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, এটারই সোলাটিয়াম বলে। ঠিক আছে, আপনার সান্ত্বনা সূচক একটা কি ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তো এখানে দেখেন, প্রথম যেটা আমরা দেখি, বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা আছে বা আনফেয়ার অ্যাডভান্টেজ। বলছে বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা। অন্যায় সুবিধা তাহলে কার পক্ষে আছে? বাদীর ক্ষেত্রে। মানে বাদী পাচ্ছে, বিপক্ষে যাচ্ছে কার? বিবাদী। একটু পড়ি দেখেন, যেখানে এমন পরিস্থিতিতে চুক্তি সম্পন্ন করা হয়েছে যে তা বাদীকে, আন্ডারলাইন করেন, বিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করেছে। কাকে প্রদান করেছে? বাদীকে। কার উপরে? বিবাদীর উপর। যদিও সেখানে বাদীর পক্ষ হতে কোনো জালিয়াতি বা ভুল বিবরণ নাও থাকতে, অর্থাৎ বাদীর একটা অন্যায় সুবিধা আছে, আদালত মামলা পর্যালোচনা করে দেখতেছে যে বাদী একটা অন্যায় সুবিধা লাভ করছে বিবাদীর উপরে, বাট এখানে বাদীর অ্যাকচুয়ালি কোনো দায় নাই, মানে এ জায়গায় সে কোনো প্রতারণা করে নাই, জালিয়াতিও। বিষয়টা অনেকটা এভাবে বলা যায়, মনে রাখবেন। ধরেন রথিন সাহেব মধুমতি নদীর কোল ঘেঁষে উনি ওনার 5 বিঘা জমি বিক্রয় করছে বা বিক্রি করতে চেয়েছে, কিনতে চেয়েছে বিকাশ। তো রথিন সাহেব বলছে যে বাড়ি আমি এই জমি বিক্রি করবো, তুমি কিনবা নাকি? বিকাশ বলছে যে দাদা কিনবো। ওনাদের মধ্যে বায়না চুক্তি হয়েছে, এই হলো কথা। কিন্তু কিছুদিন পরে বিকাশ বলতেছে যে আমি এই জমি কিনবো না,
কেন কিনবা না? এই জমি তো প্রতি বছর বন্যার পানিতে তলায় যায়। রথীন সাহেব বলছে যে আমি কি তোমার বায়না চুক্তির সময় বলছিলাম যে তলায় যায় না? বিকাশ বলতেছে আপনি তো ভালোও বলেন নাই, মন্দও বলেন নাই, আপনি বলেন নাই যে তলায় যায়, আবার এটাও বলেন নাই যে তলিয়ে যায় না, মানে সত্যও বলেন নাই, মিথ্যাও বলেন নাই। তো বিকাশ কিনবে না। রথীন সাহেবকে মামলা করে দিয়েছে আদালতে যে ওনার এই যে দেখেন এটা একটা স্থাবর সম্পত্তি, তো সে যদি না কেনে তাহলে আমার অপরিণীয় ক্ষতি হয়ে যাবে, ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। তারে বলেন এই সম্পত্তি কি কিনতে। এখন আদালত দেখলো যে ঠিকই এটা নিবন্ধিত, এটা লিখিত, এবং রথীন সাহেব ডিগ্রি পাবার কি হকদার। কিন্তু বিকাশ এসে বলতেছে যে ওনার সব কথা মেনে নিলাম, কিন্তু উনি তো আমার উপর একটা অন্যায় সুবিধা লাভ করছে। কেমনে অন্যায় সুবিধা? যে ওনার উনি তো আমার সাথে জালিয়াতি করেন, আমার মিথ্যা কথাও বলে নাই, কিন্তু উনি তো চুপ ছিল। উনি চুপ থেকে, উনি তো আমার বলতে পারতো যে এই জমি বন্যার পানিতে তলিয়ে যায়, তো উনি তো চুপ থেকে এই জায়গায় একটা আমার উপর কি পাইছে, যদিও উনি বলে নাই যে এই জমি প্রতি বছর বন্যার পানিতে তলায় না, মানে সে মিথ্যা কিছু বলে নাই, কিন্তু সত্য তো লুকাইছে। তো এখানে বাদী আমার উপর একটা কি লাভ করছে, অন্যায় সুবিধা লাভ করছে। তখন আদালত বলবো যে ব্যাপারটা তো তাই। তাহলে এক্ষেত্রে আদালত বিকাশে বলবে যে বিকাশ দেখো, রথীন সাহেব মানে বাদী এই ক্ষেত্রে ডিগ্রি পাওয়ার হকদার, কিন্তু যেহেতু বাদী একটা অন্যায় সুবিধা লাভ করছে, সো তোমারে আমি কিনতে বাধ্য করতেছি না, বাট তোমাদের মধ্যে তো একটা বৈধ চুক্তি হয়েছে, এবং এক্ষেত্রে তো বাদী কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সো তুমি বাদীরে কি দিবা, সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দিবা এত টাকা। একটু পড়ি দেখেন, যেমন এ নির্দিষ্ট জমি বিক্রয় করতে এবং বি তা ক্রয় করতে চুক্তিবদ্ধ হলো। তাহলে বিক্রি করতে চেয়েছে কে? এ। কিনতে চাইছে কে? বি। তবে বন্যার হাত হতে এই জমি রক্ষা করবার জন্য এর মালিক কর্তৃক ব্যয়বহুল বাঁধের রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। কিসের রক্ষণাবেক্ষণ? ব্যয়বহুল বাঁধের, মানে এ এ এর ব্যয়বহুল বাঁধ নির্মাণ করা দরকার। বি এই অবস্থার কথা জানতো না এবং এ তার নিকট থেকে তা গোপন রেখেছিল। চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন এর ক্ষেত্রে অবশ্যই নামঞ্জুর হবে। মানে এই জায়গা প্রশ্ন মানে উদাহরণগুলো আপনি যদি লেখেন পুরো লিখে দিবেন যে গোপন রাখছিল, পরে বি বলছে যে আর এই জমি আমি আর কিনবো না। না কিনলে মামলা করবে কি? এ। এ মামলা করলে আদালত বলবে যে আদালত এই পক্ষে ডিক্রি দিবে না। কেন দিবে না? কারণ এর একটা অন্যায় সুবিধা ছিল কার উপরে? বির উপরে। বুঝতে পারছেন? তাহলে 22 ধারায় ডিক্রি না দেওয়ার জন্য বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। তার ভিতর প্রথমটা হলো অন্যায় সুবিধা বা আনফেয়ার অ্যাডভান্টেজ। কি অন্যায় সুবিধা বা আনফেয়ার অ্যাডভান্টেজ? আমরা দ্বিতীয়টা আসি, দেখেন বিবাদীর প্রতি কঠোরতা। আচ্ছা একটু আমরা দ্বিতীয়টা আসার আগে একটু অন্য টাইপ চিন্তা করি। এই জায়গায় ওই এ যদি বলতো বিক্রি করার সময় যে এই জমি জীবনেও বন্যার পানিতে তলায় যায় না, তুমি কিনতে পারো, মানে মিথ্যা বর্ণনা দিচ্ছে, এবং তারপরে বি কিনছে, কেনার পরে মানে বায়না চুক্তি হয়েছে, কেনার পরে যা জানলো যে প্রতি বছর বন্যার পানিতে তলায় যায়, তখন সে বললো যে আমি তোমার জমি কিনবো না, তখন এ যায় মামলা করছে। এ মামলা করলে কিন্তু এই মামলা হারবে, এবং এই জায়গায় তার ক্ষতিপূরণ পাওয়ারও কোনো কি নাই, সম্ভাবনা নাই, কারণ এই জায়গায় কি দিয়েছিল? মিথ্যা বর্ণনা। বুঝছেন? আর 22 ধারার যে উদাহরণ, সে ক্ষতিপূরণ এ কেন পাচ্ছে? সে মিথ্যা বর্ণনা দেয় নাই, বাট তার একটা কি ছিল? অন্যায় সুবিধা ছিল। পার্থক্য বুঝেন কিনা? আচ্ছা, তো আমরা চলে আসি বিবাদীর প্রতি কঠোরতা বা হার্ডশিপ। এটা হলো যে এই চুক্তিটা যদি বিবাদীর পালন করা লাগে তাহলে তার অনেক বেশি কষ্ট হবে, কিন্তু চুক্তি যদি বাদীর পক্ষে ডিসিশন না আসে তাহলে বাদীর তেমন কোনো কষ্ট হবে না, কঠোরতা অবলম্বন করতে হবে না। তাহলে কার বেশি কঠোরতার মধ্যে দিয়ে যেতে হবে? বিবাদীকে। কিন্তু বাদীর পক্ষে যদি চুক্তির সিদ্ধান্ত না আসে তাহলে তেমন কোনো কঠোরতার মধ্যে দিয়ে যেতে হবে না। দেখেন, যেখানে চুক্তির কাজ সম্পাদন বিবাদীকে কোনো কঠোরতায় বা কষ্টে জড়িয়ে ফেলবে যা বিবাদী বুঝতে পারে না, অপরদিকে উহা না করলে বাদী কেমন ধরনের কোনো কঠোরতায় কি জড়াবে না। আপনারা এই হার্ডশিপের এই উদাহরণটা দিবেন, এবং এই উদাহরণটা, এই কেস রেফারেন্সটা এই 22 ধারার প্রশ্নে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এটা গল্পের আকারে হইলেও আপনার মনে রাখতে হবে, এবং গল্পের মতোই। দেখেন, লুৎফুর রহমান ভার্সেস গোলাম আহমেদ শাহ,
39 ডিএলআর, অ্যাপিলেট ডিভিশন 1987-243। এত মনে না থাকলেও সমস্যা নাই, জাস্ট বললেন যে লুৎফর রহমান ভার্সেস গোলাম আহমেদ শাহ 39 ডিএলআর। আপনার পেজ নাম্বার মনে রাখতে না পারেন, মনে রাখেন কত ডিএলআর, 39 ডিএলআর। আর ডিএলআর মনে না থাকলেও নামটা যেন মনে না থাকে, আর কিছু মনে না থাকলে উচ্চ আদালতের নজিরে আছে যে দেখেন, অনেকে হয়তো বা বুঝেন না যে নজির কি। না, নজির হলো প্রিসিডেন্ট, বলে প্রিসিডেন্ট, উচ্চ আদালতের নজির। এই যে হাইকোর্ট ডিভিশন বা অ্যাপিলেট ডিভিশন তারা যে রায়গুলো দেয় এগুলোই নজির হয়। এই আমাদের নিম্ন আদালত, সহকারী জজ, সিভিল জজ, সিনিয়র সিভিল জজ, জেলা জজ, এরা যত যাই দেখ না কেন এগুলো কি হবে না, নজির হবে। বুঝছেন? তাহলে নজির হয় শুধু কাদেরটা? হাইকোর্ট ডিভিশন। সুপ্রিম কোর্টের যে দুইটা ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন এন্ড হাইকোর্ট ডিভিশন। আচ্ছা দেখেন, এটা আমরা একটু পড়ি, এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, বিক্রেতা তার আবাসিক বাড়ি বিক্রয় করার জন্য ক্রেতার সাথে বায়না চুক্তিবদ্ধ হয়। মানে বিক্রেতা হলো বাড়ি বিক্রি করবে, ক্রেতা কিনতে চাইছে এবং তাদের ভিতর বায়না চুক্তি হয়েছে। ক্রেতা চুক্তি অনুসারে ৬,০০০ টাকা অগ্রিম বা বায়না করেছিল এবং পরবর্তীতে ২৫০০ টাকা প্রদান করে। তাহলে ক্রেতা অগ্রিম দিছে ৬,০০০, পরে দিছে আরো ২৫০০, মানে ৮,৫০০। সিদ্ধান্ত নেওয়া হয় যে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার পর বিক্রয় দলিল সম্পাদন করা হবে। এবং এখানে তারা দুইজনে সিদ্ধান্ত দেয়, যখন আমরা ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবো তারপরে তোমার মূল দলিল করে দিব। কিন্তু বিক্রেতা বিক্রয় দলিল সম্পাদন করে দিতে অস্বীকার করে। টাকা পয়সা তো বিক্রেতা সব নিয়ে নিছে, এখন বিক্রেতা বলতেছে যে না, আমি এটা বিক্রি করব না। সুতরাং ক্রেতা সুনির্দিষ্ট বলবৎকরণের মোকদ্দমা দায়ের করে। ক্রেতা যায় মামলা করে দিচ্ছে 12 ধারা। ক্রেতা যায় বলতেছে যে রনার বিচারিক আদালতে ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত, ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, আর স্থাবর সম্পত্তি অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা সম্ভব না, সো আমার পক্ষে ডিক্রি দিতে কি হয়, মর্জি হয়। মোকদ্দমায় বিচারিক আদালত বাদী ক্রেতার পক্ষে ডিক্রি প্রদান করে। তাহলে বিচারিক আদালত সিদ্ধান্ত দিছে কার পক্ষে? ক্রেতার পক্ষে, মানে বাদীর পক্ষে। তা সে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সে যেগুলো যা হাইকোর্ট বিভাগেও বহাল থাকে, আবার এটা বহাল রয়েছে কোথায়? হাইকোর্টে। তাহলে ক্রেতা বিচারিক আদালতেও জিতছে, হাইকোর্টেও জিতছে, 2-0 আগায় আছে ও ইজিপ্ট। ঠিক আছে। অতঃপর বিবাদী বিক্রেতা আপিল বিভাগে আপিল করে। বিবাদী হাল ছাড়ে নাই, বিবাদী বিচারিক আদালতে হারছে, আপিল আদালতে হারছে, এখন হাইকোর্ট ডিভিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আপিল বিভাগে সে আপিল বিভাগেও গেছে। বিবাদী পক্ষ আত্মপক্ষ সমর্থনে বলে যে, বিবাদী পক্ষ বলতেছে যে এই বাড়ি থেকে চলে যেতে হলে আমাদের পথ ছাড়া আর কোনো উপায় নেই। বিবাদী বলতেছে যে ওনার এই বাড়ি হচ্ছে আমার একমাত্র উপার্জনের পন্থা, এই বাড়ি যে ভাড়া পাই তা দিয়েই আমি জীবিকা নির্বাহ করি, আমার যদি এই বাড়ি বিক্রি করাই লাগে তাহলে আমার পথে বসা ছাড়া আর কোনো কি নাই, উপায় নাই। আপিল বিভাগ বিবাদী বিক্রেতার এই যুক্তি বিশেষভাবে বিবেচনা করে এবং মত প্রকাশ করে যে যদি এই মামলায় চুক্তি বলবতের ডিক্রি দেওয়া হয়, বিবাদী হচ্ছে একজন বিধবা ছিলেন, বিবাদী বিধবা বিক্রেতা উক্ত বাড়ির আয় হতে বঞ্চিত হবে এবং তার বাকি জীবনের জন্য আশ্রয় গ্রহণের কোনো কি থাকবে না, জায়গা থাকবে না। অন্যদিকে বাদী ক্রেতা একজন ব্যবসায়ী ছিল, বাদী ক্রেতা ছিল একজন কি, ব্যবসায়ী, সে বিবাদী বিক্রেতার মতো বিধবা ছিল না। যদি চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের আদেশ দেওয়া হয় এবং বিক্রয় কার্যকর করে জমিটা বাদীকে অর্পণ করা হয় তাহলে এটা বিবাদী বিক্রেতার জন্য কষ্টের হবে। কিন্তু যদি চুক্তি বলবৎ করা না হয়, মানে জমিটা যদি বিক্রি না করা হয়, তাহলে বাদী ক্রেতার এমন কোনো কষ্ট বা হার্ডশিপ সৃষ্টি করবে না। মানে বাদী যদি কিনতে না পারে তার তেমন কোনো কষ্ট হবে না, কারণ তার এমনি অনেক বাড়ি টাড়ি আছে। যদিও চুক্তিটি একটি বৈধ চুক্তি, কিন্তু আপিল বিভাগ চুক্তি বলবৎ না করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে। আপিল বিভাগ সিদ্ধান্ত প্রদান করে যে যদি বিবাদী বিক্রেতা বিধবা 1,00,000 টাকা ক্ষতিপূরণ সহ, মানে ওই যে সোলাটিয়াম সহ সম্পূর্ণ বায়না অর্থ কত টাকা, 8,500 টাকা বাদী ক্রেতাকে পরিশোধ করে, বাদীকে মানে ক্রেতাকে পরিশোধ করে, তাহলে এই বায়না চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ হবে। তো আদালত, আপিল বিভাগ মূল আদালতে দিচ্ছিল হচ্ছে ক্রেতা 2 আদালতে, বাট আপিল বিভাগে এসে জিতলো কে, বিক্রেতা, বিধবা মহিলা। এবং মানবিক কারণ বিবেচনা করে আদালত বলল যে ঠিক আছে,
তাহলে আপনার বাড়ি বিক্রি করা লাগবে না, বাট আপনি তো 8,500 টাকা নিছেন, এই 8,500 টাকার সাথে আরো কয় টাকা দিবেন? 1,00,000 টাকা ক্রেতারে সোলাটিয়াম দিয়ে দিবেন। এই যে কি বিধবা কি পরবর্তীতে মামলা অন্তর্ভুক্ত হয়েছে কি হ্যাঁ, না? এই যে উত্তর স্বামী মারা গেছে। আচ্ছা, এই প্রশ্ন পড়ে কিন্তু স্বামীর কথা পাবেন না, ঠিক আছে? ওই যে ওইটা আমরা যে প্রিলির বইতে দেখলে, আচ্ছা, সো বিধবা শুরু থেকে থাকার পরে অন্তর্ভুক্ত হোক সেটা পরের বিষয়, বাট যেটা আপনার এই মামলার ফ্যাক্ট যেন মনে থাকে, যে প্রথমে এত টাকা বিক্রি করতে চাইছিল, পরে বিক্রি করে না, এত টাকা বায়না নিছিল, পরে মামলা করছে, বিচারিক আদালতে হারছে, আপিল আদালতে হারছে, এরপরে সে হাল ছাড়ে নাই, গেছে কোথায়? আপিল বিভাগে। আপিল বিভাগে গিয়ে সে আদালতে কনভিন্স করতে পারছে এবং আদালত তার পক্ষে, মানে তার পক্ষে বলতে তারে ওই তার পক্ষেই দিছে, হ্যাঁ, বলছে যে তুমি সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দিয়ে দিবা। সো আমি বলি যে আপনারা যারা এই বাংলাদেশ বার কাউন্সিল পড়ালেখা করেন না এতদিন, ধরেন আমি ধরে নিলাম অনেকেই কোচিং করছেন বাট পড়ালেখা করেন নাই, আজকে থেকে শুরু করলেও সম্ভব। ওই বিধবা মহিলা কিন্তু হাল ছাড়ে নাই, মানে এই মামলা দেখেন চলছে বহু বছর, দেওয়ানি মামলা তো আবার আপিল বিভাগ পর্যন্ত গেছে, তাহলে উনি ওই হাল ছাড়ে নাই। আপনাদেরও পড়ালেখায় হাল ছাড়া যাবে না, হাল ধরে থাকতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ হবে। তো তাহলে 22 ধারায় ডিক্রি দিবে না কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে, একটা হলো আনফেয়ার অ্যাডভান্টেজ, অন্যায় সুবিধার একটা কি হার্ট, বুঝছেন? আর এখানে দেখেন ডিক্রি দিতে যে ক্ষেত্রে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে, ডিক্রি দিতে। এখন এইটা আমি এই জায়গাতে আলোচনা করছি, এইটুক না পড়ে আপনি আপনার মতো লিখবেন যে যে ক্ষেত্রে কোনো চুক্তিতে আনফেয়ার অ্যাডভান্টেজও নাই, হার্ডশিপও নাই, সেই ক্ষেত্রে আদালত বাদী পক্ষরে ডিক্রি দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে, ঠিক আছে? আনফেয়ার অ্যাডভান্টেজও নাই, হার্ডশিপও নাই, সেই ক্ষেত্রে দিবে। এবং উদাহরণটারে ওই উদাহরণই দেওয়া যায়, যদি এই জায়গায় এই কঠোর বিধবার উদাহরণে যদিও বিধবা না হতো, জীবনেরও ডিক্রি দিত না। তারপরে আগের উদাহরণ যদি যাই, আনফেয়ার অ্যাডভান্টেজে, ওই যে রথিন সাহেব বাড়ি জমি বিক্রি করতে যাচ্ছে, রথিন সাহেব যদি বলতো যে ভাই আমার জমি 10 মাসই পানির নিচে থাকে, তুমি কিনবা? ও বলছে যে আমি কিনবো, পরে যায় বললো যে কিনবো না, তখন কিন্তু তারে কিনতে ঠিকই কি করতো? বাধ্য করতো, কারণ তুই তো সব জানিস, যাইনি শুনে এখন ভাব ধরলে হবে। বুঝতে পারছেন? তাহলে যেখানে আনফেয়ার অ্যাডভান্টেজও নাই, যেখানে কি হার্ডশিপও নাই, সেখানে কার্য সম্পাদনের ডিক্রি দিতে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। সো তাহলে 22 ধারায় ডিক্রি দিবে না কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে ডিক্রি না দিয়ে কি দিবে? সোলাটিয়াম। আর ডিক্রি দিবে কয়টা ক্ষেত্রে? একটা ক্ষেত্রে। এবং লাস্টে গিয়ে আলোচনা পরিশেষে বলা যায় যে কার্য সম্পাদন ডিক্রি প্রদানের এখতিয়ার বিবেচনামূলক, অথবা জুরিসডিকশন, যে ইংরেজি লাইন যা আছে এটা দিয়ে দিবেন, বুঝছেন? তো এখন আমরা এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা সংজ্ঞা আছে সোলাটিয়াম এর সংজ্ঞা, এটা একটু দেখেন। সোলাটিয়াম অলরেডি আমরা জানি, কি দিচ্ছে? ক্ষতিপূরণ। সোলাটিয়াম বলতে সান্ত্বনামূলক ক্ষতিপূরণকে বোঝায়। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 22 ধারা অনুযায়ী আদালত যদি দেখতে পান যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন ডিক্রি দেওয়া হলে বাদীকে বিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করা হবে। আপনি ওই সোলাটিয়ামের উদাহরণ দিলে কিন্তু আলাদা করে সোলাটিয়াম পড়া লাগে না, ওই 22 ধারা লিখে দিলেই সোলাটিয়াম হয়ে যায়, বুঝছেন? প্রদান করা হবে বা বিবাদী এমন কষ্টের মধ্যে ফেলবে যা সে পূর্বে বুঝতে পারেনি, এবং উক্ত সুনির্দিষ্ট কার্য সম্পাদন ডিক্রি না দিলে বাদীর তেমন কষ্টের কারণ ঘটবে না, তখন বাদীর দাবি আইনসম্মত হলেও আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি দিবেন না। এসব ক্ষেত্রে আদালত বাদীকে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ দিতে পারে, যা সোলাটিয়াম বলে গণ্য হয়। এ সম্পর্কে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। এ সম্পর্কে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত হতে ধারণা পাওয়া যায়। তো তাহলে কোনো প্রশ্ন আছে কিনা 22 ধারা নিয়ে আপনাদের? স্যার তপন বলছিলাম। হ্যাঁ, তপন বলেন। স্যার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় 5টি উপায়ে 8টি প্রতিকার দেওয়া যায়, এই কথাটা কি ঠিক আছে স্যার? হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ স্যার। আচ্ছা, 22 ধারা তাহলে আমি একটু আপনাদের জিজ্ঞাসা করলে ক্লিয়ার হবে। এই মিলন নেন,
22 ধারায় কি বলছে মিলন? 12 ধারার ডিক্রি দিবে কি দিবে না বলেন। একজন 12 ধারার মামলা করছে, জি, এখন তার বাদীর পক্ষে ডিক্রি দিবে কি দিবে না? দিবে কি দিবে না সেটা বিবেচনামূলক ক্ষমতা। বিবেচনামূলক ক্ষমতা কোথায় বলছে? এটি বলছে স্যার 22 ধারায়। 22 ধারায় স্যার। 22 ধারায় বলছে। এখন 22 ধারায় আর কি বলছে বলেন? কয়টা ক্ষেত্রে দিবে না আর কয়টা ক্ষেত্রে দিবে? দুইটি ক্ষেত্রে দিবে না, একটি ক্ষেত্রে দিবে। দুইটা ক্ষেত্রে যে দিবে না সেই পয়েন্ট দুইটা কি কি? একটা হলো স্যার হার্ডশিপ, আর একটা হলো স্যার অ্যাডভান্স। আনফেয়ার অ্যাডভান্টেজ, অন্যায় সুবিধা আর কি কঠোরতা। কঠোরতা। অন্যায় সুবিধার কঠোরতা। কঠোরতা। অন্যায় সুবিধার একটা উদাহরণ দেন মিলন। জমি বেচা কেনার কথা বলেন। জি, জমি বেচার কথা কথা হলো যে বাদী জমি দিবে, পরবর্তীতে দেখা গেল সে জমি বিক্রি করতে। মনে করেন পারবেন পারবেন, নাইম গাজী একটু সাহায্য করেন। স্যার বল। এই বিষয়টা হচ্ছে যে অন্যায় সুবিধার হচ্ছে এরকম যে আমি কারোর সাথে জমি চুক্তি করলাম যে আমি তার কাছে জমি বিক্রি করব, কিন্তু আমার জমি যে এই যে বৃষ্টি হইলো এই বৃষ্টি পানিতে তলাই যায়, সেটা তো ওনার জানার কথা না, তো ওনাকে আমি এটা ক্লিয়ার করি নাই যে তলাই যায় না আবার বা তলাই যায় এরকম কোনো কথা বলেন নাই। বলি জি, নাই। হুম। যে এই ক্ষেত্রে হচ্ছে যে মানে সে যখন জানতে বললো বললো যে আপনার হ্যাঁ, জমি কিনবো না, কিনবো না। আপনার জমি যে পানির নিচে থাকে সারা বছর, এটা তো আমার বলেন নাই। বলেন নাই, কিন্তু আমি বলতেছি যে আপনি তো জিজ্ঞাসা আমাকে করেন নাই। করেন নাই, জি। তো এই সুবিধাটা হচ্ছে পরে আপনি মামলা করছেন যে কেন কিনবেন না, হ্যাঁ তখন আদালত বললো, আদালতে যে সে বলতেছে যে অনার উনি তো আমার উপর অন্যায় সুবিধা লাভ করছে। লাভ করছে। তখন আদালত ওই ওই লোককে বলবে যে ঠিক আছে তাহলে আপনার কিনা লাগবে না, বাট নাইম গাজীর একটা ক্ষতিপূরণ দেওয়ার- সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দিয়ে যেহেতু দেন আমি কোনোটা বলি না এই নাকি? জন্য এটা সান্ত্বনামূলক ক্ষতিপূরণ পাবো। আপনি আসার আগে সেইটুকু হয়ে গেছে। আমি কি ওই উদাহরণ দিছি বলেন? না না, উনি যেটা বলছে ওটা আমি বলছি না, যে যদি বলে যে আমার জমি জীবনও তলায় না, ওটা দিছি কিনা উদাহরণ, তাহলে সে তো কোনো সোলেটি আম পাবে না, তাহলে এমনি মামলায় হারবে। বরং সে গোপন রাখছে, কোন চতুরতার আশ্রয় নেয় নাই, এই কারণে সে সোলেটি আম পাচ্ছে। সলিমুল্লাহ দেরিতে আসলে হবে, ঘুম ভাঙে না সলিমুল্লাহ? দেন দেন বিশ্বজিৎ দেন। বিশ্বজিৎ, হার্ডশিপ এটা কি বলেন, কোন ক্ষেত্রে? হার্ডশিপ হচ্ছে স্যার যে বিক্রেতা জমি বিক্রয় করবে এবং ক্রেতা ক্রয় করবে। হ্যাঁ। ক্রেতা টাকা বিক্রেতারে দিয়ে দিছে, যে কিনবে সে বিক্রেতাকে টাকা দিছে এবং পরে ওই জমি সে নিম্ন আদালতে মনে করেন সে যে বিক্রেতা সে বিধবা, বিধবার সে বিক্রয় পরবর্তীতে বিক্রয় করতে অস্বীকার করে, জি। নিম্ন আদালতের রায় তার বিরুদ্ধে যায় এবং পরবর্তীতে সে উচ্চ আদালতে বিবাদীকে ওই জমি ফিরেই দেয়। এইটাই স্যার। আমি বলি স্যার সোলেটিয়ামটা হচ্ছে কি ইস্যু গুলোর ভুসি লাগবে তাহলে ক্লিয়ার হবে। স্যার সোলেটিয়ামের বিষয়টা হচ্ছে কি হ্যাঁ। যে কারোর সাথে কোনো চুক্তি হইলো আর কি, আমার সাথে এক বিধবা মহিলার চুক্তি হইলো যে আমার সাথে তার সম্পত্তি ক্রয় বিক্রয়। বলেন বলেন। স্যার এটা আমি স্যার বলি স্যার। বলেন। স্যার হার্ডশিপ কঠোরতা, স্যার এটার উদাহরণটা হচ্ছে ধরেন স্যার আশরাফুল আর এই ডারে দিয়ে শুরু করি, এই রতিনদারে দিয়ে। স্যার আশরাফুল আর রতিনদার মধ্যেই একটা মামলা হচ্ছে। মামলাটা হচ্ছে আশরাফুল ক্রেতা, রতিনদা বিক্রেতা। এখন বিষয়টা হচ্ছে এরকম স্যার, একটা বাড়ি আশরাফুল বিক্রি করছে রতিনদার কাছে। রতিনদার কাছে বিক্রি করার পরে কিছু বায়নাও চুক্তি হয়েছে স্যার। এই বায়না চুক্তির হয়েছে, হওয়ার পরে তারা চুক্তি করার পরে প্রথমে দিয়েছে 6,000 টাকা, এরপরে দিয়েছে 2,500 টাকা, ধরেন 8,500 টাকা। 8,500 টাকা একটা চুক্তি হয়েছে স্যার। চুক্তি হওয়ার পরবর্তীতে মামলাটা চলছে স্যার 4 তলায় সিনিয়র জুডিশিয়াল কোর্টে। সিনিয়র জুডিশিয়াল
ও স্যার সিনিয়র জজ কোর্টে স্যার মামলা হয়েছে, মামলা হয়ে যাওয়ার পরে ওই যে ক্রেতা স্যার, ওই ক্রেতা কিন্তু স্যার জিতে গেছে। হ্যাঁ, আশরাফ জিতে গেছে, বিক্রেতা ঠকে গেছে। ঠকে যাওয়ার পরে ও করছে কি, উনি ঠকে যাওয়ার পর হাইকোর্টেও স্যার ওই ক্রেতা জিতে গেছে। এখন এর মধ্যেই ওই যে রথিন্দা মারা যাওয়ার পরে ওনার বউ হইছে আবার ওই মামলার ওই বিবাদী হয়ে যাওয়ার পরে এখন বউ চিন্তা করতেছে যে আমার স্বামী মারা গেল, কিন্তু বাড়িটা তো আমার নামে বহুতবার লিখে দিতে গেছিলাম, তা লিখে যখন দিল না, তখন বাবাটা তোমার হাত ছাড়াই যাচ্ছে। তো উনি যাই করছে কি, ওই মামলার আপিল করছে উচ্চ আদালত। আপিল করে সেখানে যে বুঝাইছে স্যার আমার স্বামী যে ওর সাথে চুক্তি করছিল, এই চুক্তি করার পরে আমার এই বাড়ি ছাড়া, অর্থ ছাড়া আর কিছুই নাই, তাহলে স্যার আমার তো পথে বসতে হবে। তখন ওই জায়গায় ওই আদালত, উচ্চ আদালত বিবেচনা করলো যে এই যে আপনি স্বামী কত টাকা নিছিল, তা বলছে যে স্যার আমার স্বামী 8,500 টাকা। হ্যাঁ, তা বলছে ঠিক আছে, ওই 8,500 টাকা তো দেবেনি, আর ওই 1 লাখ টাকা সহ মোট এই টাকা যদি আপনি ফেরত দিতে পারেন, তাহলে আপনি বাড়ি ফেরত পাবেন। এইভাবে স্যার ওই উচ্চ আদালত চিন্তা করলো, যে লোক ক্রেতা, এর তো বাড়ির অভাব নাই, এ দান দেয় খালি দালালি ওর বাড়ি কিনা। হ্যাঁ, তখন ওইটা করে তাও চিন্তা করলো, আপনার তো অনেক দিক বাড়ি আছে, তো এই বাড়িটাও আপনি ছাড়িয়ে দেন। এইভাবে স্যার ওই বিবাদী, ওই যেহেতু না স্বামী মারা গেছে, তাই ইনি মহিলা মানুষ, এনার পর একটু দয়া দেখান। তারপরে স্যার ওই বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে আদালত ওই মহিলারে বাড়িটা ফেরত দিল, আর মহিলারে বললো 1 লাখ। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ দেন, অনেক কথা হয়েছে, বলেন। কঠোরতা এই সবাইকে ডিএলআরটা মূলত দাম শুধু কঠোরতা কি স্যার? এখন আমি যদি ওইভাবে বলি যে কঠোরতা বললাম না, শুধু ডিএলআরটা ভাঙাই গেলাম স্যার, তাহলে কি হবে স্যার? আগে তোমার যে কঠোরতা কি সেটাই ব্যাখ্যা দিতে হবে স্যার। এই শুনে রে, সাইলেন্স। কঠোরতা কি, সেই ব্যাখ্যা কি ওই যে প্রথমে বিবাদীর প্রতি কঠোরতা, যেখানে চুক্তির কাজ সম্পাদন বিবাদীকে কোনো কঠোরতায় বা কষ্টে জড়িয়ে ফেলবে যা বিবাদী বুঝতে পারে না, জায়গা কি দেই নেই? ওটা তো আপনি বলছেন, বাট আমি এই যে আমার কারণ আপনার যদি মন চায় যে আপনি আলাদা ব্যাখ্যা দেবেন, সেটা দিয়েন, বলিনি কোনো স্যার। সমস্যা নাই। আমি বলছি ঠিক কি আছে। স্যার, আপনি যেটা বলছেন তাকে লিখে দিয়েছেন, এটা তো ঠিক আছে, কিন্তু ওনারা কিন্তু এই কথাগুলো বলে নাই, ওনারা কিন্তু ডিএলআরটা বলে যাচ্ছে খালি। বলুক, সমস্যা কি? আমি তো ডিএলআরই, উনি তো ডিএলআরই বলতে পারতেছেন, আর আপনি ধারার কথা জিজ্ঞাসা করতেছেন। আমার তো উনি তো বলবেন যে যে কাজ করতে গেলে এইটুক তো এমনিই পারবেন, যে কাজ করতে গেলে বাদীকে তেমন বেশি কঠোরতার মধ্যে দিয়ে যেতে হবে না, কিন্তু বিবাদীকে অনেক বেশি কঠোরতার মধ্যে দিয়ে যেতে হবে। জি, আচ্ছা, দেখেন আমরা 10 নম্বর পেজের, এই কথা বলেন না, তাহলে 22 ধারার এই বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছেন? আমি একটু প্রশ্নে যাই, একটু প্রশ্নের উপরে যান। খ নাম্বার প্রশ্নটা একটু দেখেন। খ, হোয়াট স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট কি, মানে এভাবে তো আসে না, আসে যে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট কি, এটা আসতে পারে, এটার উত্তর আমরা পাইছি। বাট তারপরটা দেখেন, বাদী তার মামলা যথাযথভাবে প্রমাণ করা সত্ত্বেও আদালত যখন একটি চুক্তি সুনির্দিষ্টভাবে পালনের আদেশ প্রদান বিরত থাকেন। উত্তর কত জানেন? 22 ধারা। সুনির্দিষ্ট প্রতিকার আইনে সুনির্দিষ্ট বিধানের আলোকে বিস্তারিত আলোচনা করুন। 22 ধারা। বা এভাবে আসতে পারে যে when does a court refuse to pass a decree of a specific performance of a contract even if the plaintiff proves his case rightly? তো তাহলে 22 ধারা কিন্তু অনেক রূপ, বুঝতে পারছেন? 22 ধারার আপনার একটা ধারণা থাকতে হবে, এবং 22 ধারা খুবই 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 গুরুত্বপূর্ণ, এবং 22 ধারা আসলে এই যে কেস রেফারেন্সটা, এটা যেন অবশ্যই দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা চলে আসি পরের পড়াই, ওই জায়গা 10 নম্বর পেজেই আসেন। দেখেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা কথা আছে যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরের জন্য যে মামলা দায়ের করতে পারে। আমি একটু বুঝাই এ জায়গা পড়ার আগে, সেটা হলো যে একটা চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য 4টা ক্ষেত্রে, 12 ধারা চুক্তির কথা বলতেছে, যে ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য 4টা ক্ষেত্রে 12 ধারা, চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না 8টা ক্ষেত্রে 21 ধারা। ঠিক আছে। আর বলতেছে যে
চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের ডিক্রি দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা। ডিক্রি দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা কত ধারা? 22। কত ধারা? 22। আর এখন যেটা পড়বো যে 12 ধারার ডিক্রি কারা পেতে পারে, কার্য সম্পাদনের ডিক্রি কারা পেতে পারে, কোন কোন মানে কে মামলা করলে কার্য সম্পাদনের ডিক্রি তার পক্ষে আদালত দিতে পারে, 23 ধারা। আর কার্য সম্পাদনের ডিক্রি কারা পাবে না মানে কার পক্ষে দিবে না, 24 ধারা। তাহলে 12 ধারার ডিক্রি কার পক্ষে দিবে? 23। 12 ধারার ডিক্রি কার পক্ষে দিবে না? কত? 24। বুঝেন কিনা? আর পক্ষে দুইটাই পক্ষে মানে কোন কে কে বাদী হলে ডিক্রি পাবে 23, কে কে বাদী হলে ডিক্রি পাবে না কত? 24। আর যদি বলে যে 12 ধারার ডিক্রি কার্য সম্পাদনের ডিক্রি কার বিরুদ্ধে বা কার বিপক্ষে দেওয়া যায়, কার বিরুদ্ধে বা কার বিপক্ষে দেওয়া যায় বা কাকে বাধ্য করা যায়, এটা হলো 27। কার বিপক্ষে বললে বিবাদীর ক্ষেত্রে 12 ধারার ডিক্রি কার বিপক্ষে দেওয়া যায় কত? 27। আর 12 ধারার ডিক্রি কার বিপক্ষে দেওয়া যায় না, এটা হলো 28। আর যে বুঝবেন না তার কাছে সব 12 আর 21 মনে হবে। 12 ধারার ডিক্রি কার পক্ষে দেওয়া যায়, পক্ষের কথা বললে কত? 23। কার পক্ষে দেওয়া যায় না কত? 24। আর 12 ধারার ডিক্রি কার বিপক্ষে দেওয়া যায়? 27। কার বিপক্ষে দেওয়া যায় না? 28। বুঝছেন? তাহলে যদি বলে যে কার্য সম্পাদনে বাধ্য করা যায় কাদের কাদের, কথাটা ভালোভাবে শুনেন, কার্য সম্পাদনে বাধ্য করা যায় কাকে? কার্য সম্পাদনে বাধ্য করা যায়, বাধ্য করে কি বাদীর না বিবাদীরে? বাদীরে। বাধ্য করে তো বিবাদীরে। বাদী মামলা করে বিবাদীরে বলবে যে তুই এটা বেচবি, বাধ্য করা যায় মানে কার বিপক্ষে দেওয়া যায় কত? 27। কারে বাধ্য করা যায় আর কার বিপক্ষে দেওয়া যায় ভাষা কি একই। কারে বাধ্য করা যায় না বা বিপক্ষে দেওয়া যায় না কত? বুঝেন? সো আমরা একটু প্রথমে এটা পড়ি। চুক্তি যারা বুঝেন না তারা এই সেম লেকচার আরেকবার দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য যে মামলা দায়ের করতে পারে, যে মামলা দায়ের করতে পারে মানে হলো কার পক্ষে দেওয়া যায়, কার পক্ষে দেওয়া যায়। যে ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান অনুযায়ী চুক্তি পালন কার্যকর করার জন্য মামলা করতে পারে এই সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন পয়েন্ট 23 ধারায় বর্ণিত হয়েছে। কত ধারায়? 23 ধারায়। এই ধারা মতে নিম্ন বর্ণিত ব্যক্তিগণ চুক্তি পালন কার্যকর করার মামলা করতে পারে। এই জায়গায় বলছে যে নিম্নের ব্যক্তিগণ মামলা করতে পারে। প্রথমে দেখেন চুক্তির যে কোনো পক্ষ, তাহলে 12 ধারার মামলার করে ডিক্রি পেতে পারে চুক্তির কি যে কোনো পক্ষ। চুক্তির যে কোনো পক্ষ মানে হয় ক্রেতা অথবা বিক্রেতা। ক্রেতা হবে কি 12 ধারার মামলা তো ক্রেতাও করতে পারে আবার কি বিক্রেতা পারে কিনা? পারে। খ দেখেন, চুক্তির যে কোনো পক্ষের প্রধান বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। যে কোনো পক্ষের প্রধান বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি অর্থ হলো যে ধরেন বাদী মারা গেছে, তাহলে বাদীর মানে চুক্তির ধরেন ক্রেতা মারা গেছে, তাহলে ক্রেতার যে বৈধ প্রতিনিধি আছে তারা কি হবে? পক্ষভুক্ত হবে। তাহলে আমরা দুইটা পয়েন্ট পেলাম, চুক্তির যে কোনো পক্ষ আর একটা কি যে কোনো পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট কি প্রতিনিধি। গ নাম্বার দেখেন, তার আগে আমি একটু বলে রাখি এই জায়গায় মানে কার পক্ষে কার্য সম্পাদনের ডিক্রি দিতে পারে বা এই যে কারা কারা মামলা করতে পারে 23 ধারায় মোট ক্ষেত্র আছে 8টা। কয়টা? 8টা। বাট আমরা এই জায়গায় পড়বো কয়টা? 4টা। যার 8টা দরকার আছে সে বাকি 4টা নিজ দায়িত্বে পড়ে নিয়ে। বুঝতে পারছেন? বাট আমাদের পাশ করার জন্য যদি পরীক্ষায় প্রশ্ন আসে এই 4টা লিখলেই হবে। দেখেন, তাহলে প্রথমটা হলো চুক্তির যে কোনো পক্ষ, দ্বিতীয়টা হলো চুক্তির যে কোনো পক্ষের প্রধান বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। 3 নাম্বার দেখেন, পাবলিক কোম্পানি চুক্তিবদ্ধ হলে তারপর উক্ত কোম্পানি অন্য কোনো পাবলিক কোম্পানির সাথে গোল্ডেন একত্রীভূত হওয়ার ফলে উদ্ভূত নতুন কোম্পানি। এটা বুঝেন নাই, আমি উদাহরণ দিলে বুঝবেন। দেখেন, বিষয়টা হলো এরকম, ধরেন ওয়াসা, ঢাকা ওয়াসা একটা পাবলিক কোম্পানি না? ঢাকা ওয়াসা একটা জায়গা কিনছে
আমাদের লুৎফর সাহেবের কাছ থেকে। লুৎফর সাহেবের ধরেন উত্তরা বাড়ি, উত্তরা অনেক জায়গা আছে, ওনার কাছ থেকে 2 একর জায়গা কিনছে, বায়না চুক্তি করছে। তো যখন বায়না চুক্তি করছে, তাহলে বায়না চুক্তির ক্রেতা হলো ঢাকা ওয়াসা, আর বিক্রেতা কে? লুৎফর সাহেব। বুঝেন কিনা? এখন ঢাকা ওয়াসার আর খুলনা ওয়াসা এই দুইজন একত্রীভূত হয়ে নাম হয়েছে ধরেন পদ্মা ওয়াসা। কি হয়েছে? পদ্মা ওয়াসা। এখন পদ্মা ওয়াসা হওয়ার পরে লুৎফর সাহেব বলতেছে যে আমি এই জমি বিক্রি করব না। মানে লুৎফর সাহেব আবার অন্য একজনের কাছে বেশি দাম পাইছে, লুৎফর সাহেব বলে যে আমি এই জমি বিক্রি করব না। তাহলে যখন চুক্তি হয়েছিল ছিল কে? ঢাকা ওয়াসা। তাহলে এখন তো আর ঢাকা ওয়াসা নাই, তাহলে মামলাটা করবে কে? এই পাবলিক কোম্পানি নতুন কোম্পানির সাথে একত্রিত হওয়ার পর নাম হয়েছে কি? পদ্মা ওয়াসা। তাহলে তাকে মামলা করতে পারবে পদ্মা ওয়াসা। বুঝছেন? এবার দেখেন, এই যে পাবলিক কোম্পানি চুক্তিবদ্ধ হলে এবং তারপর উক্ত কোম্পানি অন্য পাবলিক কোম্পানির সাথে একত্রীভূত হওয়ার ফলে, মানে পাবলিক কোম্পানি চুক্তি করেছিল, বাট ওই পাবলিক কোম্পানি যখন কজ অফ অ্যাকশন হয়েছে তখন আর আগের পাবলিক কোম্পানি নাই, তখন আবার আরেকটার সাথে একত্রিত হয়ে গেছে কি? তার নতুন নাম হয়েছে। তাহলে নতুন দায়ী বাদী হয়ে মামলা করতে পারবে। বুঝেন কিনা? বুঝেন নাই? আচ্ছা, তারপর দেখেন ঘ নাম্বার, যখন একটি পাবলিক কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ, আন্ডারলাইন করেন, উদ্যোক্তা ব্যক্তিগণ কোম্পানি গঠনের পূর্বে, এটা বললেন, উদ্যোক্তা ব্যক্তিগণ কোম্পানি গঠনের পূর্বে কোম্পানির প্রয়োজনে চুক্তি করে এবং কোম্পানি গঠনের শর্তাবলীতে তেমন চুক্তি সম্পন্ন করা হয়, সেখানে কোম্পানি, এটা বললেন। আগে বুঝাই, তারপরে বুঝতে পারবেন। বিষয়টা হলো এরকম যে 10 জন উদ্যোক্তা, তারা একটা জায়গা খুঁজতেছে যে ওই উদ্যোক্তা ব্যক্তিগণ একটা পাবলিক কোম্পানি গঠন করবে, ধরেন ঢাকা ওয়াসা গঠন করবে। ঢাকা ওয়াসা কেন হয় নাই, কিন্তু ঢাকা ওয়াসার যে জায়গা দরকার, এই জন্য 10 জন উদ্যোক্তা কি জায়গা খুঁজতেছে। এখন জায়গা তারা বায়না চুক্তি করছে, করার পর অলরেডি ওই উদ্যোক্তা যখন বায়না চুক্তি করছিল তখন তারা উদ্যোক্তা ছিল, আর যখন কজ অফ অ্যাকশন মানে ওই লোক যখন বললাম আমি বিক্রি করবো না, তখন অলরেডি কোম্পানি গঠন হয়ে গেছে, নাম হয়ে গেছে ঢাকা ওয়াসা। তাহলে এখন আর ওই উদ্যোক্তার মামলা করার দরকার নাই, মামলা করবে কে? কোম্পানি। বুঝছেন? কারণ কোম্পানিরা, ওই উদ্যোক্তারাই তো এই চুক্তিটা করছিল কোম্পানির স্বার্থে, আর কোম্পানি তো গঠন হয়ে গেছে, তাইলে এই ক্ষেত্রে বাদী হবে কে? কোম্পানি। এই যে দেখেন, যখন একটি পাবলিক কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ কোম্পানি গঠনের পূর্বে কোম্পানির প্রয়োজনে চুক্তি করে এবং কোম্পানি গঠনের শর্তাবলীতে তেমন চুক্তি সম্পন্ন করা হয়, সেখানে কে? ওই কোম্পানি। বোঝা গেল? তাহলে এইগুলা কিন্তু মুখস্থ না, এমনি বুঝলেই লেখা যায়। কেমনে? আপনি এইভাবে বলবেন যে চুক্তির যে কোনো পক্ষ মামলা করতে পারে, যে কোনো পক্ষের বৈধ প্রতিনিধি। আর যে ক্ষেত্রে কোনো পাবলিক কোম্পানি চুক্তি করে, এবার তাহলে পাবলিক কোম্পানি যদি অন্য কোনো পাবলিক কোম্পানির সাথে যুক্ত হয়, তাহলে সেই কোম্পানি। আর যে ক্ষেত্রে কোনো উদ্যোক্তা ব্যক্তিগণ চুক্তি করে পাবলিক কোম্পানি গঠনের স্বার্থে, তখন ওই পাবলিক কোম্পানি গঠনের পর ওই পাবলিক কোম্পানি মামলা করতে পারবে। কত ধারা? 23 ধারা। তাহলে একটা চুক্তি মানে সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য কে কে মামলা করতে পারে, এই সবকিছু আছে কত ধারায়? 23 ধারায়। বা যদি বলে যে কার পক্ষে 12 ধারার ডিক্রি দিতে পারে, কত ধারা? 23 ধারা। এই 23 ধারা থেকে জীবনেও প্রশ্ন আসে নাই। তো যদি বলেন যে স্যার পড়াচ্ছেন কা, আর আমরা শিখে রাখবো, কারণ এই 23, 24, 27, 28 ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে 27, 28 থেকে, বাট আমাদের 23, 24 পড়তে হবে। তাহলে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য করার জন্য যে মামলা দায়ের করতে পারে, কত ধারা? 23 ধারা। এখন আমরা চলে আসি, দেখেন, প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা, পার্সোনাল বার্স টু দ্য রিলিফ। ভাষা বুঝতে হবে। প্রতিকারের পথে মানে আমি প্রতিকার পাইতে চাই, ব্যক্তিগত প্রতিবন্ধকতা, কিন্তু বাধার কারণে পাচ্ছি না, মানে কার পক্ষে ডিক্রি দিবে না, কার পক্ষে ডিক্রি দিবে না, পার্সোনাল বার্স টু দ্য রিলিফ। তাহলে কার পক্ষে দিবে, কত ধারা? 27, 23। কার পক্ষে দিবে না? 24। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 24 ধারা অনুসারে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে এমন ব্যক্তির পক্ষে করা যায় না
যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। যদি এরকম কোনো ব্যক্তি থাকে যে সে নিজেই ক্ষতিপূরণ আদায় করতে পারে না, তো তাহলে সে তো কার্য সম্পাদনও পাবে না। দেখেন, আমাদের ক্ষতিপূরণ সম্পর্কে বলা হয় নাই। এই 12 ধারার মামলায় সাথে বা 12 ধারার মামলার পরিবর্তে আপনি ক্ষতিপূরণও চাইতে পারেন 19 ধারায়। কত ধারায়? 19 ধারায়। 12 ধারার মামলার সাথে সাথে অথবা 12 ধারার মামলার কি পরিবর্তে ক্ষতিপূরণ চাইতে পারেন কততে? 19। এই কথা শুনেন, কি বলেন, গুরুত্বপূর্ণ কথা বলি আর আপনারা ফুসফাস করেন। তো বিষয়টা হলো এরকম যে ধরেন যে আমাদের আশরাফুল উনি গ্রামীণফোন কোম্পানির একজন কর্মকর্তা হিসেবে উনি ধরেন গোপালগঞ্জ এসেছে, গোপালগঞ্জে ঘোনাপাড়ায় উনি গ্রামীণফোন কোম্পানির একটা অফিস হবে, এই মর্মে উনি একজনের সাথে 1 বিঘা জায়গা কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে, বায়না চুক্তি করছে। তাহলে আশরাফুল কি পার্সোনালি ওই জায়গা কিনতেছে? না স্যার। না, উনি কার প্রতিনিধি হিসেবে কিনতে যায়? কোম্পানি। কিন্তু উনি বায়না চুক্তিতে প্রতারণা কইরা কোম্পানির কথা লেখেন নাই, সরাসরি লেখছে আশরাফুল। গ্রামীণফোন কোম্পানির পক্ষে এটা কি লেখে নাই। এখন যখন যার কাছ থেকে কিনছে সে অ্যাকচুয়ালি ওই জমিটা গ্রামীণফোনের কাছে বিক্রি করবে, কিন্তু আশরাফুল যদি পার্সোনালি কিনতো তাহলে সে বিক্রি করতো না। এখন যখন ওই লোক দেখতে পারলো যে এটা আশরাফুল কিনছে, ওই লোক বললো যে আমি আপনার কাছে জমি বিক্রি করবো না। আপনার কথা ছিল আপনি গ্রামীণফোন কোম্পানির পক্ষে নিবেন, কিন্তু এই জায়গা তো আপনি লিখছেন নিজের কথা। তাহলে এখন আশরাফুল গিয়ে মামলা যদি করে, এই জায়গায় আশরাফুল কোনো প্রতিকার পাবে না। 12 ধারার তো পাবেই না, উনি কোনো ক্ষতিপূরণও পাবে না। কারণ আদালত বলবে যে এই জমি তো তুমি নিজের পক্ষে কিনো নাই, এই জমি তো কিনতে আসলে কার পক্ষে? গ্রামীণফোন। সো এক্ষেত্রে অমুকরে বাধ্য করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে যে ক্ষেত্রে সে ক্ষতিপূরণ আদায় করতে পারে না, সে কার্য সম্পাদনের ডিক্রিও কি পাবে না। এই জন্য বলছে যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারে না। 2 নম্বর দেখেন, যে নিজে চুক্তির প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করে, আন্ডারলাইন করে, বা শর্ত পালনে অসমর্থ হয় এবং যার ফলে তার নিজের অংশের কাজ সম্পাদন বাকি থাকে। মানে একজন 12 ধারার মামলা করছে যে ওনার অমুকরে বলেন জমি বিক্রি করতে, কিন্তু জমি কিনতে যে টাকা লাগবে সে টাকাই তার নাই, আবার সে মামলা করে বসে আছে। বুঝেন? জমি কিনতে যে টাকা লাগবে টাকা নাই, কিন্তু আবার সে কি করছে? মামলা করছে। তার মানে নিজের অংশের কাজে কি আছে? কাজ সম্বন্ধ। অথবা এরকম ধরেন যে আমি 10 বিঘা জমি বিক্রি করব, এখন যে কিনবে সে কিনতেছে না, এখন আমি মামলা করছি ওনার তারা কিনতে বাধ্য করেন, কিন্তু আমি তো 10 বিঘার মালিকই নাই, বেচবো কোন জায়গাতে? বুঝেন কিনা? তাহলে আমার নিজের অংশের কাজে কি রয়েছে? অসম্পূর্ণ রয়েছে। তাহলে যে ক্ষতিপূরণ আদায় করতে পারবে না 1, আর যার নিজের অংশের কাজ অসম্পূর্ণ আছে। আচ্ছা, 3 নম্বর দেখেন, যে ইতিমধ্যে আন্ডারলাইন করবেন তার প্রতিকার বেছে নিয়েছে, যে ইতিমধ্যে তার প্রতিকার কি এবং যে চুক্তিভঙ্গের জন্য ইতিমধ্যে ক্ষতিপূরণ পেয়েছে। এটা এটা একটু আপনাদের আমি একটু প্রেক্ষাপটটা একটু মনে করাই দিই। আপনি 12 ধারার মামলার সাথে সাথে আপনি 19 ধারায় ক্ষতিপূরণ চাইতে পারেন, অথবা 12 ধারা মামলা না করে 19 ধারায় ক্ষতিপূরণ চাইতে পারেন। বাট যদি আপনি এভাবে এভাবে চিন্তা করেন, যদি আপনি 12 ধারার মামলা করছেন, 12 ধারার মামলা খারিজ হয়ে গেছে, আপনি 19 চান নাই, 12-র সাথে 19 চান নাই, 12 ধারার মামলা খারিজ হয়ে গেছে, তাহলে আর আপনি পরবর্তীতে 19 করতে পারবেন না। এই কথাটা বলছে 29 ধারায়। আমি বলি 12 ধারা মামলা করছেন, 12 ধারা মামলা খারিজ হয়ে গেছে, এখন ভাবলেন যে আমি 12 ধারা মামলা যেহেতু খারিজ হয়েছে তাহলে ওর কাছে এখন ক্ষতিপূরণ চাই, একটা আপনার এই মামলা আপনি করতে পারবেন না, বলছে 29-এ। 12 ধারার মামলা খারিজ হইলে 19 চাইতে পারবেন না, কততে বলছে? 29। আর ধরেন আপনি প্রথমে 12 ধারার মামলা করেন নাই, আপনি করছিলেন প্রথমে 19, আপনি কইরা ক্ষতিপূরণ বেছে নিছেন। অমুক জমি বিক্রি করবে না, ঠিক আছে তোমার বিক্রি করা লাগবে না, আমার কাছ থেকে 5 লাখ বায়না নিয়েছিল, আরো 5 লাখ ক্ষতিপূরণ দাও, ক্ষতিপূরণ আমি বেছে নিছি। এরপরে আমি কি 12 ধারা মামলা করতে পারবো কিনা? 12 ধারা মামলা আমি করতে পারবো, বাট আদালত আমার কোনো প্রতিকার দিবে না। কেন দিবে না? এই 24-এর গ দেখেন, যে ইতিমধ্যে তার প্রতিকার বেছে নিয়েছে এবং যে চুক্তিভঙ্গের জন্য ইতিমধ্যে ক্ষতিপূরণ, অর্থাৎ এভাবে চিন্তা করেন, 12 ধারার মামলা খারিজ হইলে 19 করা যাবে না, 29। আর 19 ধারায় মামলায় আমি ক্ষতিপূরণ পাওয়ার আগে করছিলাম 19,
19 করে আমি ক্ষতিপূরণ নিয়ে নিছি, তাইলে কি আমি 12 ধারার মামলা করতে পারবো কিনা? মামলা করতে পারবো, কিন্তু আমার কোনো প্রতিকার দিবে না। 24-এর গ, 24-এর গ। এখন যার মাথায় আবার এরকম প্রশ্ন ঘুরে, স্যার 19-এই আমি প্রথম মামলা করছি কিন্তু আমার কোনো প্রতিকার দেয় নাই, প্রতিকার দিলে তো বুঝলাম যে 19-এ 12তে আমি প্রতিকার, মানে 19-এ আমি মামলা করছিলাম, আমি ক্ষতিপূরণ পাইছি, পরে গিয়ে 12 করলে আমি কোনো প্রতিকার পাচ্ছি না, কিন্তু 19-এ আমি মামলা করছিলাম, আদালত আমার কোনো ক্ষতিপূরণ দেয় নাই, তাহলে কি আমি 12 করতে পারবো কিনা? তাহলেও করতে পারবেন না। রেস জুডিকাটা, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। ধরেন আপনি 24-এর গ 29 কিছু জানেন না, জানারও দরকার নাই, 12 ধারার মামলা খারিজ হয়েছে, একই বিষয়ের উপর 19 মামলা করা যাবে না, রেস জুডিকাটা। 19-এর মামলা খারিজ হোক বা না হোক, প্রতিকার পাইছে বা না পাইছে, 12 করতে পারবো না, রেস জুডিকাটা। বুঝছেন? যে ক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট স্পেসিফিক বিধান নাই, ধরেন কারো 19 আর 24-এর গ জানা নাই, সে যদি রেস জুডিকাটা দিয়েও উত্তর দিয়ে আসে, উত্তর কি হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তো তাহলে আবার বলি, 12 ধারার মামলা করেছিলেন, 12 ধারার মামলা খারিজ হয়ে গিয়েছে, 19 ধারায় ক্ষতিপূরণ চাইতে পারবেন না, কথাটা বলা আছে কত ধারা? 29 ধারা। এটা আমরা সামনে পড়বো। কিন্তু যে ক্ষেত্রে আপনি প্রথমেই মামলা করছিলেন 19 ধারায় ক্ষতিপূরণ এবং ক্ষতিপূরণ বেছে নিয়েছেন, তারপরে কি 12 ধারার মামলা করলে আমি কোনো প্রতিকার পাবো কিনা? পাবো না। কত গ? 24 গ। বুঝছেন? তাহলে যে ক্ষতিপূরণ আদায় করতে পারবে না 1, যার নিজের অংশের কাজে কি আছে বাকি আছে 2, এবং 3 নম্বরে হলো যে আগে থেকে কি ক্ষতিপূরণ বেছে নিয়েছে। 4 নাম্বার দেখেন, যে চুক্তির আগেই অবগত ছিল, যে আন্ডারলাইন করেন, চুক্তির আগে অবগত ছিল, উহার বিষয়বস্তু আন্ডারলাইন করবেন, যদিও তা মূল্যবান প্রতিকার ভিত্তিক নহে, বিলি বন্দোবস্ত করা হয়েছিল এবং তখন তা কার্যকর ছিল। বিলি বন্দোবস্ত করা হয়েছিল, এটা বলতেন। এখানে একটু উদাহরণের নিচে একটু আপনার মনে রাখার সুবিধার্থে লেখেন, একটু লেখেন যে বিক্রির আগে দান করছিল, যেমন বিক্রির আগে দান করছিল, যেমন বিক্রির আগে দান করছিল। বিক্রির আগে দান করছিল, তাহলে এটা একটু বুঝেন যে আপনি একটা জমি বিক্রি করছেন, বাট যার কাছে বিক্রি করছেন এখন সে বলতেছে, ভাই আপনার জমি আমি কিনবো না। কেন কিনবা না? কারণ আপনি এই জমি বিক্রি করার আগেই দান করছিলেন একজনকে, আপনি জানতেন, বিলি বন্দোবস্ত করছেন, আমার কাছে বিক্রি করার আগে একজনের কাছে বিলি বন্দোবস্ত করছেন, বিক্রি করতে দান করছিলেন। দান করতে কি টাকা পয়সা নেয় না? তাহলে মূল্যবান প্রতিদান ভিত্তিক নয়, যে জমি আপনি একবার দান করছেন সেই জমি আবার আরেকজনের কাছে কি করছেন? বিক্রি করছেন, তাহলে তো আপনার সত্যই ঠিক নাই। এবং যে সে যদি অপরপক্ষ যদি বলে আমি কিনবো না, তারা কিনতে আপনি বাধ্য করতে পারবেন না। অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা আদালত কোনো প্রতিকার দিবে না। এই যে দেখেন, যে চুক্তির আগে অবগত ছিল, যে মানে আমি বিক্রি চুক্তি করছি তার আগে কি আছে? অবগত আছি, উহার বিষয়বস্তু মানে ওই জমি, যদিও কোনো মূল্যবান প্রতিদান ভিত্তিক নহে, বিলি বন্দোবস্ত করা হয়েছিল, মূল্য ছাড়া বিলি বন্দোবস্ত মানে কি দান, এবং তখন তা কার্যকর ছিল, এবং যখন আমি দান করছিলাম দানটা কি ছিল? কার্যকর ছিল। অর্থাৎ করিম সাহেব একটা জমি সে তার ভাতিজাদের দান করছে এবং ওই দানটা কি হয়েছে? কার্যকর হয়েছে। কিছুদিন পরে ওই জমি আবার বিক্রি করছে আশরাফুলের কাছে। এখন আশরাফুল প্রথমে জানতো না, পরে যখন জানছে যে এই জমি তো সে আগে দান করছে, আশরাফুল বললো যে আমি এই জমি কিনবো না। করিম সাহেবকে 12 ধারা মামলা করছে আশরাফুলের বিরুদ্ধে, যে কেন কিনবা না? তখন করিম সাহেব আশরাফুল বলতেছে যে ওনার ইনি এই জমি আমার কাছে বিক্রি করার আগে বিলি বন্দোবস্ত করছে কোন প্রকার মূল্যবান প্রতিদান ছাড়া, অর্থাৎ অমুকের কাছে দান করছিল এবং ওই দান কি আছে? কার্যকর আছে। তাহলে এই জায়গায় যে মামলা করছে তার পক্ষে কি ডিক্রি দিবে? বুঝছেন? তো তাহলে কার কার পক্ষে 12 ধারার ডিক্রি দিবে? 23 ধারা। বা কার কার পক্ষে দিবে না? বা প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা কত ধারা? 24 ধারা মনে রাখবেন, যে ক্ষতিপূরণ আদায় করতে পারবে না 1, যার নিজের অংশের কাজই বাকি আছে নাকি 2, যে ইতিমধ্যে প্রতিকার বেছে নিচ্ছে, যেরকম ক্ষতিপূরণের মামলা করে ক্ষতিপূরণ বেছে নিচ্ছে, যে চুক্তির আগেই ওই বিষয়বস্তু বিলি বন্দোবস্ত করছিল এবং যে বিলি বন্দোবস্তটা হয়েছিল মূল্যবান প্রতিদান ছাড়া, যেরকম
আর একজন আগে দান করছে, পরে সেম জমি আরেকজনের কাছে কি বিক্রি। পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে 23-24 নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমরা মনে রাখবো একটা চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য 12, সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না 21, কার্য সম্পাদনের ডিক্রি দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা 22, কে কে কার্য সম্পাদনের ডিক্রি পেতে পারে 23, প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা বা কে কে পেতে পারে না 24, কাদেরকে বাধ্য করা যাবে বা কার বিরুদ্ধে দেওয়া যাবে 27, কাদেরকে বাধ্য করা যাবে না বা কার বিরুদ্ধে দেওয়া যাবে না 28। তো আমাদের পরীক্ষার সময় প্রায় হয়ে এসেছে, আজকে এই পর্যন্তই। ক্লাস ভালো থাকবেন। আগামীকাল 4:30-এ আমাদের পড়া আছে, যথাসময় চলে আসবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন আমরা 2 দিন পড়বো, 2 দিনে শেষ হয়ে যাবে, আগামীকাল আর তার পরশুদিন, আগামীকাল আর তার পরশুদিন ইনশাল্লাহ চলে আসবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটু পরে পরীক্ষা।